নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন জয়দীপ বসুর কলমে গোয়েন্দা মেঘনা সিরিজের গল্প স্টিফেনসন হাউসের রহস্য। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, গোয়েন্দা মেঘনার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, রং নাম্বার কলের ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, অলোকবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, সোমনাথের ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিবলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন জয়দীপ বোসের কলমে গোয়েন্দা মেঘনা সিরিজের গল্প স্টিফেনসন হাউসের রহস্য। আজকে সকালে উঠেই মেঘনার মেজাজটা খারাপ হয়ে গেছে। সকাল থেকেই মেঘলা, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। বর্ষার এইসব দিনগুলো মেঘনার কাছে খুবই বিরক্তিকর। গাটা ম্যাচ ম্যাচ করছে, খালি মনে হচ্ছে বিছানায় গড়াগড়ি দেয়। হঠাৎ মেঘনার ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। অচেনা নাম্বারে ফোন এলে মেঘনার দারুণ মজা হয়, বিশেষ করে যদি রং নাম্বার হয় তবে তো আর কথাই নেই। গত পরশুদিনই তো একটা রং নাম্বার এসেছিল। ফোনটা তুলতেই ও প্রান্ত থেকে এক ভদ্রমহিলা বাজখাই গলায় বললেন, রাঘব বাবু আছেন? না, উনি তো নেই। আমি ওনার বোন বলছি। আপনি কি বলছেন? তো গেছে কোথায়? মাছ আনতে, বোয়াল মাছ। ও, তাহলে বাজারে গেছে। তা কখন ফিরবে? 6 ঘন্টা পর। সে কি কথা? বাজারে অতক্ষণ কি করবে? বাজারে তো যাইনি। এই যে তুমি বললে বাজারে মাছ আনতে গেছে। আমি শুধু মাছ আনতে গেছে বলেছিলাম। বাজারে যাওয়ার কথাটা আপনার কল্পনাপ্রসূত। তা মাছ আনতে আর কোথায় যাবে? রাঘববাবু মাছ আনতে পুকুরে গেছেন। উনি ছিপের সাহায্যে পুকুর থেকে মাছ ধরে তারপর আসবেন। ভদ্রমহিলা আমতা আমতা করে বললেন। রাঘব বোয়াল মাছ ধরছে পুকুরে? ভদ্রমহিলার মুখের অবস্থাটা কল্পনা করেই মেঘনা ফোনটা কেটে দিল। আজকেও নতুন নাম্বার দেখে মেঘনার দুষ্টু বুদ্ধিটা মাথায় নড়ে উঠল। হ্যালো। অপর প্রান্তে এক ভদ্রলোক খুব বিনয়ী কণ্ঠে বললেন, হ্যালো। আচ্ছা, আমি কি মিস রয় মানে মেঘনা রয়ের সঙ্গে কথা বলছি? মেঘনা একটু হতাশ হলো। আর কি তার করা যাবে না। হ্যাঁ বলুন, আমি মেঘনা বলছি। নমস্কার, আমি অলোক সাহা বলছি। আমাকে আপনার রেফারেন্সটা ওই মিস্টার নিয়োগী মানে এসআই মিস্টার সোমনাথ নিয়োগী দিয়েছেন। মেঘনা মনে মনে চিন্তা করে বলল, তা হঠাৎ আমার নম্বর কেন? ভদ্রলোক তখন জানালেন যে একটি বিশেষ প্রয়োজনে উনি ফোন করেছেন। ফোনে সব ডিটেলস বলা যাবে না, তাই মেঘনাকে একবার দেখা করার জন্য বললেন। দেখুন, যেহেতু মিস্টার নিয়োগী আপনাকে আমার কথা বলেছেন, তাই আপনি কাল বাদে পরশু সকাল 8টা থেকে 9টার মধ্যে আসুন। আমার মেসটা। এবার মেঘনাকে থামিয়ে ভদ্রলোক বললেন, আমি সোমনাথ বাবুর থেকে ডিটেলস অ্যাড্রেসটা নিয়েছি। পরশুদিন আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। ফোনটা রেখেই মেঘনা সোমনাথকে ফোন করল। ইতিমধ্যেই সোমনাথের সাথে মেঘনার একটা সহজ দাদা বোনের সম্পর্ক তৈরি হয়েছে। মেঘনা সোমনাথকে সোমনাথ দা বলেই ডাকে, আর সোমনাথও মেঘনাকে আর মিস রয় বলে সম্বোধন না করে উল্টে তুই তোকারি করে কথা বলে। হ্যালো। হ্যাঁ সোমনাথ দা, আমি মেঘনা বলছি। বল বল। তুমি কি কাউকে এর মধ্যে আমার ফোন নাম্বার দিয়েছিলে? না, কাউকে দিইনি। অলোক সাহাকে তোর ফোন নাম্বার দিয়েছি। উফ, তুমি না। তা ব্যাপারটা কি? ব্যাপারটা অদ্ভুত, কিন্তু পুলিশের কিছু করার নেই, কারণ স্পেসিফিক কারোর নামে কোনো কমপ্লেন করতে পারছেন না। ঠিক কাঁটায় কাঁটায় 8:15 অলোকবাবু মেঘনার সামনে বসে আছেন। অলোকবাবু সম্বন্ধে মেঘনা যেরকম ধারণা করেছিল
বাস্তবে প্রায় একদমই উল্টো। বয়স প্রায় 50-এর কাছাকাছি, মাঝারি হাইট এবং গায়ের রং একটু কালোই। দেখলেই বোঝা যায় অভিজাত ঘরের ছেলে। গলায় একটা চেন ঝুলছে, সম্ভবত সোনার। বলুন অলোকবাবু, আপনার সমস্যাটা ঠিক কি? আমি একজন বিজনেসম্যান। হাওড়ার ফিশ মার্কেটে আমার 4টে গদি আছে। গদি মানে হলো হোলসেল ফিশের দোকান আর কি। ডায়মন্ড হারবারে ব্যবসার জন্য প্রায়ই আমাকে যেতে হয়। একদিন ওখানে একটা পুরনো বাড়ির সন্ধান পাই, আর ওই বাজার দরের থেকে সস্তা মনে করে বাড়িটা কিনে নিই। কয়েক বিঘা জমির ওপর বিরাট বাগান বাড়ি, বড় বড় ঘর, বিশাল বাগান। তো বাড়িটা একটু রিপেয়ার করে ওখানে একটা রেস্ট হাউস টাইপের কিছু খুলবো ভেবেছিলাম। তো সেই মতো ওখানে একটা মালি আর দারোয়ান নিয়োগ করলাম। ওদেরকেই বাড়িটা রিপেয়ারের দায়িত্ব দিয়ে প্রাথমিকভাবে নিশ্চিন্ত হয়েছিলাম। তো সেই মতো বাড়িটা রিপেয়ার করার জন্য মিস্ত্রি লাগালাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করতে বাধ্য হলাম, কারণ দারোয়ান আর মালি দুজনেই তল্পিতল্পা গুটিয়ে পালালো। আমি যোগাযোগ করলে ওরা যা বলল তা শুনে তো আমার আক্কেল গুরু। ওরা দুজনেই নাকি ভূতের অস্তিত্ব টের পেয়েছে, এমনকি ওরা কোনো মূল্যেই আর ওখানে কাজ করতে যাবে না। আমি পরে খোঁজ নিয়ে জানতে পারি যে বাড়িটার আগে থেকে নাকি বদনাম ছিল। শেষ মালিক এক মারোয়ারি ভদ্রলোক, সেজন্য প্রায় জলের দরে বাড়িটা আমাকে গচিয়ে দিয়েছে। মেঘনা অনেকক্ষণ চুপচাপ অলোকবাবুর কথা মন দিয়ে শুনছিল, আর অলোকবাবুর অভিভক্তির প্রতি সজাগ দৃষ্টি রাখছিল। আচ্ছা অলোকবাবু, আপনি যা যা বললেন সেগুলি কি নিজে চোখে দেখেছেন? না, মানে আসলে ওখানে আমার একদিনও রাতে থাকা হয়ে ওঠেনি। আচ্ছা, আপনি বললেন জলের দরে বাড়িটি কিনেছেন, তার মানে কি আপনি ভ্যালুয়েশন যাচাই করেছিলেন? ঠিক সেরকম নয়, কয়েক বিঘা জমি মাত্র 5 লাখে, চাষের জমিও হয় না, তাই মানে। আর একটা প্রশ্ন, আপনার মালি আর দারোয়ান ভূতের অস্তিত্ব টের পেয়েছে মানে কি ভূতকে সরাসরি দেখেছে? হ্যাঁ, একজন সাহেব, মাথায় হ্যাট পরা। স্থানীয় লোকের কথা অনুযায়ী উনি নাকি স্টিফেনসন সাহেব, ভূত হয়ে দেখা দেন। পরের দিন মেঘনারা 11:30টার মধ্যে পৌঁছে গেল অলোকবাবুর বাগান বাড়িতে। সঙ্গে ছিল মালি, দারোয়ান, অলোকবাবু নিজে আর সোমনাথ। কলকাতা থেকে গাড়িতে প্রায় 3.5 ঘন্টার মতন লাগলো। মেঘনা বাড়িটা সম্বন্ধে যতটা বড় ভেবেছিল, বাস্তবে বাড়িটার মোট সীমানা তার চাইতেও বড় বলে মনে হলো। যদিও সীমানার কোনো অস্তিত্ব নেই, চারিদিকে ঝোপ জঙ্গলে ভরা। দূর থেকে বাড়িটাকে একটা ইটের স্তূপ বলে ভুল হওয়ার কথা যে কারোরই। একটু কাছে এলে তবে বাড়িটার অস্তিত্ব বোঝা যায়। ঢোকার মুখেই মেঘনা যেটা নজর কাড়ল সেটা প্রধান ফটক। দুদিকে মোটা গোল থাম, সেগুলো ফেটে চৌচির হয়ে গেছে। ঢোকার ডান দিকে থামে একটা সাদা ফলক, এখনো অক্ষত। একটু কষ্ট করলেই পড়া যাচ্ছে স্টিফেনসন হাউস 1905। মেঘনা হিসেব করে নিল 116 বছরের বাড়ি। বিশেষ পুরনো নয়, সম্ভবত রক্ষণাবেক্ষণের অভাবেই এরকম অবস্থা। মেঘনা ওর নতুন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিগুলো নিয়ে রাখল। মূল ফটক থেকে মেন বাড়িটা আর একটু ভেতরে। আগে হয়তো একটা নুড়ি বিছানো রাস্তা ছিল, দুপাশে ফুলের বাগান ছিল, বর্তমানে আগাছায় ভর্তি। মূল বাড়িটাতে ঢোকার মুখে একটা পর্চের মতো, যাকে গাড়ি বারান্দা বলা হয়, সেই রকম টাইপের। মেঘনারা একটা বিশাল বড় ঘরে প্রবেশ করল। ঘরটা বৈঠকখানা ঘর ছিল, কারণ এই ঘরটা শেপটা সাধারণ চৌকো ঘরের মতো নয়, অনেকটা ডিম্বাকৃতির। এই ঘর থেকেই 4টি ঘরে প্রবেশ করার গেট এবং বাড়ির পেছন দিকে বেরোনোর গেটও দেখতে পেল। অলোকবাবু প্রতিটা ঘরে তালা খুলে দেখাতে লাগলেন। মেঘনার কাছে ঘরগুলোর বিশেষত্ব কিছু নজরে পড়ল না। পিছনের দিকে গেটটা দিয়ে বেরিয়ে একটু রাস্তা দেখতে পেল, দুপাশে ঘন আগাছা। মেঘনার একটু ভয় ভয় লাগছে, অন্য কিছু নয়, সাপের ভয়। রাস্তাটা একটুখানি গিয়েই ডাইনে বাঁয়ে দুটো ভাগ হয়ে গেছে। মালি আর দারোয়ানকে বলেই রেখেছিল মেঘনা
যে জায়গাটায় ওরা হ্যাট পরা সাহেবকে দেখেছিল সেই জায়গাটা দেখাতে। ওদের মধ্যে একজন যেখানে রাস্তার দুভাগ হয়েছে সেখান থেকে 5-6 হাত ধরে একটা বিশেষ জায়গা দেখিয়ে আঙুল উঁচিয়ে বলল, ম্যাডাম, আমরা ঠিক ওইখানে সাহেবকে ভুস করে মিলিয়ে যেতে দেখেছিলাম। মেঘনা ভালো করে অভিভক্তি লক্ষ্য করে মনে হলো লোকটা সত্যি কথাই বলছে। আচ্ছা, তোমরা দুজন কি তখন একসঙ্গেই ছিলে? মানে আমি যেটা জানতে চাইছি সেটা হলো, তোমরা দুজনেই কি একই জিনিস দেখেছো? আগে আলাদাভাবেও দেখেছি, আবার একসাথেও দেখেছি। মেঘনা একটু চিন্তিতভাবে ঝোপঝাড় ঠেলে সামনে এগোলো। মালির উদ্দেশ্যে বলল, ভাই, একটু ঝোপঝাড়গুলো পরিষ্কার করো তো। ঝোপঝাড় পরিষ্কার করার পর ওরা একটা বেদির মতন জিনিস আবিষ্কার করলো। তার উপর একটা সাদা মার্বেলের গ্রেভস্টোনে লেখা স্যার এডওয়ার্ড স্টিফেনসন, বর্ন 1882, ডেথ 1915। আর তার তলায় লেখা সোল প্লাঞ্জড ইনটু মিস্টেরিয়াস স্ফেরিক্যাল ওয়ার্ল্ড। মেঘনা কাছাকাছি গিয়ে ভালো করে পরীক্ষা করে যেটা বুঝলো সেটা হলো যে এটা একটা সাধারণ কবর। যে বাড়িটা তৈরি করেছিল তারই কবর। মেঘনা কবরটার ছবি তার নিজের মোবাইলে বন্দি করল। হঠাৎ মেঘনা আর একটু দূরে ঝোপঝাড়ের মাঝে একটা পরিত্যক্ত কুয়োর মতন কিছু দেখতে পেল। কাছে গিয়ে বুঝল ওর অনুমানই সত্যি। সেদিন ফিরতে ফিরতে মেঘনার প্রায় রাত হয়ে গেছিল। বাড়িটা থেকে বেরিয়ে ওরা গেছিল ডায়মন্ড হারবারের বিখ্যাত সেই হুগলি নদীর মোহনাটা দেখতে। সামান্য দূরেই হেঁটে মিনিট 15 লাগলো। মেঘনা 1 সপ্তাহ ধরে নানা রকমভাবে ভেবেও কুল কিনারা কিছুই করতে পারেনি। মেঘনা জানে যে ভূত বলে কিচ্ছু নেই, কিন্তু ভয় বলে একটা জিনিস মানুষের মধ্যে বাসা বেঁধে থাকে। মনে হয় কেউ ভয় পাওয়ানোর জন্যই ভূতের ভয়টাকে কাজে লাগাচ্ছে, কিন্তু উদ্দেশ্যটা কি? আজ মেঘনা আর সোমনাথ এসছে বাড়িটাতে। সেদিন এক গাদা লোক সঙ্গে নিয়ে এসে বুঝেছিল খুব ভুল করেছে। আজকে ওদের প্ল্যানিংটা একটু অন্যরকম। আজকে রাতটা স্টিফেনসন সাহেবের সঙ্গেই কাটানোর মতলব। সোমনাথ প্রথমে অমত করেছিল, কিন্তু মেঘনা নাছোড়বান্দা। দুজনেই আজকে একটু ছদ্মবেশ নিয়েছে। মেঘনার ছদ্মবেশ বলতে একটা বোরখা, তুলনায় সোমনাথকে বেশ কসরত করতে হয়েছে। সোমনাথকে একটা নকল দাড়ি লাগাতে হয়েছে, আর সেটাই সমস্যার প্রধান কারণ। সোমনাথ একটা সাদা শেরওয়ানি পরেছে, লম্বা চওড়া বলে মানিয়েছেও ভালো। সবে সন্ধ্যা লাগবে লাগবে ওরা দুজন স্টিফেনসন হাউসের গেট অতিক্রম করে ভেতরে ঢুকল। আশপাশটা দেখে নিল কেউ ওদের ফলো করছে কিনা। না, সেরকম সন্দেহজনক কাউকে দেখতে পেল না। ওরা দুজনে মূল বাড়িটা পেরিয়ে পেছনের দিকে কবরটার কাছাকাছি একটা ঝোপ দেখে জায়গা বেছে নিল। সোমনাথ পকেট থেকে একটা ছোট কার্বলিক অ্যাসিডের শিশি বার করে মুখটা খুলে দিল। মেঘনা হাতের ডিজিটাল ওয়াচটা একবার দেখে নিল। রাত 1:10। আকাশের দিকে তাকালো। এরকম নীল আকাশ কলকাতায় কখনো দেখা যায় না, এমনকি সিউড়িতেও দেখা যায় না। এক নাগারে ঝিঁঝি পোকা ডেকে চলেছে। ঝোপের মধ্যে থেকে স্পষ্ট কবরটা দেখা যাচ্ছে। চাঁদের আলো গ্রেভ স্টোনটাতে পড়ে ছিটকে আসছে। সোমনাথ পাশে বসে ঝিমোচ্ছে। হঠাৎ ঝোপঝাড় ভেঙে একটা ছায়ামূর্তিকে আসতে দেখা গেল। পাশে ঝিমানো সোমনাথকে একটা হালকা ধাক্কা দিল মেঘনা। একটু কাছে আসতেই স্পষ্ট দেখা গেল একটা হ্যাট পরা, লম্বা, ছিপছিপে চেহারার মানুষ। মুখটা যদিও বোঝা যাচ্ছে না। হাতে একটা ঢাউস প্যাকেট। ছায়ামূর্তিটা কবরের বেদিরাতে এসে বসল। হাতের ঘড়িটা বারবার দেখছে, মনে হচ্ছে কারোর অপেক্ষা করছে। মেঘনা আর সোমনাথ ঝোপের মধ্যে একদম মিশে গিয়েছে। মেঘনার প্রতিটা মুহূর্ত যেন মনে হচ্ছে যেন একটা যুগ। একটু পর আবার ঘড়ি দেখে উঠে দাঁড়ালো লোকটা। এবার ধীরে ধীরে কুয়োটার সামনে গিয়ে দাঁড়ালো। দূর থেকে বিশেষ বোঝা যাচ্ছে না। সোমনাথ একটু উসখুস করছে সামনে যাওয়ার জন্য। মেঘনা সোমনাথের হাতটা চেপে ধরল, ইশারায় যেতে নিষেধ করল। একটু পরে ছায়ামূর্তিটা ঘুরে দাঁড়ালো। তারপর ঝোপঝাড় পেরিয়ে
নুড়ি বিছানো রাস্তাটা ধরল। ধীরে ধীরে মূল বাড়িটার পেছনের গেটের সামনে পৌঁছল। মেঘনা ব্যাগ থেকে ছোট্ট বাইনোকুলার যন্ত্রটা বের করে দেখতে লাগলো। এরপর মেঘনা যেটা দেখল সেটা তার ধারণাতেই ছিল না। ছায়ামূর্তিটা যেন দরজার ডান দিকের দেওয়ালটা ভেদ করে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। মেঘনা ফিস ফিস করে বলে উঠল, ইম্পসিবল। সোমনাথ দূর থেকে অন্ধকারে দেখতে পাচ্ছে না। মেঘনাকে জিজ্ঞাসা করলো, কি দেখলি? সোমনাথ দা, আমার মনে হচ্ছে আমরা বাড়িটাকে ঠিকমতো দেখিনি। There is something behind the house. সোমনাথ উঠতে যাচ্ছিল। মেঘনা হাত ধরে টেনে বসিয়ে দিল। এখন না, রাত না শেষ হলে এখান থেকে বেরোনো উচিত হবে না। বাকি রাতটা ঘটনাবিহীনভাবেই কেটে গেল। পূবের আকাশ ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গেই সোমনাথ আর মেঘনা ঝোপ থেকে উঠে দাঁড়ালো। মেঘনা বলল, সোমনাথ দা, এবার বেরিয়ে যাই চলো, তবে একটু কাজ আছে। মেঘনা যে জায়গাটাতে ছায়ামূর্তিটাকে অদৃশ্য হতে দেখেছিল সেখানে গিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করতে লাগলো। মেঘনা জানে যেটা সে দেখেছে সেটার অর্থ হলো নিশ্চয়ই ওখানে কোনো লুকোনো দরজা আছে। তবে বেশ কিছুক্ষণ ভালো করে খোঁজাখুঁজি করেও মেঘনা তেমন কিছুই পেল না। হঠাৎ মেঘনার মাথায় এলো যে হয়তো ছায়ামূর্তিধারী ব্যক্তিটি দেওয়ালে ছায়া পড়েছে। তাহলে ব্যক্তিটির অবস্থান কোথায় থাকা উচিত? সেই মতন যেখানে রাস্তাটা দুভাগে ভাগ হয়েছে তার থেকে 2-3 ফুটের মধ্যে দেখতে পেল বেশ কিছু জায়গায় মাটিতে কোনো রকম আগাছা বা ঘাস জন্মায়নি। মেঘনা একটু চিন্তা করে কবরটার কাছে গিয়ে ফলকটা লক্ষ্য করল। তারপর মেঘনা সোমনাথকে বলল, তুমি একটু এই ফলকটার উপর বসো তো। সোমনাথ একটু হতবাক হয়ে বলল, কেন? আরে কারণ আছে, বসোই না। সোমনাথ বসার সঙ্গে সঙ্গেই মেঘনা আগের জায়গাটা গিয়ে দেখল যে সেখানে একটা বড় ভূগর্ভস্থ ফাঁক সৃষ্টি হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে ধাপে ধাপে সিঁড়ি নিচে নেমে গেছে। মেঘনার কাছে সাহেবের দেওয়াল প্রবেশের রহস্যটা এইবার পরিষ্কার হয়ে গেল। মেঘনা বুঝতে পারছে আর বেশিক্ষণ এখানে থাকাটা নিরাপদ নয়। মেঘনা ট্রেনে যেতে যেতে সমস্ত রাস্তা আর একটাও কথা বলেনি। সোমনাথ ট্রেনের সিটে বসে সেই যে ঘুমোলো একেবারে হাওড়া এসে চোখ খুলল। হাওড়া স্টেশনে যখন ট্রেনটা ঢুকছে আর মোড়া ভেঙে মেঘনাকে বলল, বুঝলি, ট্রেনে ঘুমানোটাও পুলিশ ট্রেনিং এর মধ্যেই ছিল। 1 সপ্তাহ পর মেঘনা স্টিফেনসন হাউসে আবার অভিযান। এর মধ্যে ওদের একবার লালবাজার যেতে হয়েছিল। মূলত সোমনাথই ওকে নিয়ে গেছিল। ডিসি অরিজিৎ সেন নিজে ফোন করে মেঘনাকে ডেকে পাঠিয়েছিলেন। ডায়মন্ড হারবারে স্টিফেনসন হাউসের ব্যাপারে লালবাজার ওয়াকিবহাল। ইন্টারপোলের খবর অনুযায়ী ওখানে একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং চক্র সক্রিয়, কিন্তু কিভাবে কাজ করছে সেটা বোঝা যাচ্ছে না। গোয়েন্দা প্রধান মেঘনার কাছ থেকে ডিটেলে সমস্ত কিছু জানলেন আর সেই মতন একটা টিম গড়ে অভিযানের রূপরেখা তৈরি করে নিলেন। সবে পৃথিবীর বুকে সন্ধ্যার হাওয়া বইতে শুরু করেছে। পশ্চিম দিক থেকে মোহনার ঠান্ডা এক ঝাঁক বাতাস মেঘনার চুলগুলোকে একেবারে এলোমেলো করে দিল। মেঘনা আর সোমনাথ পূর্ব পরিকল্পনা মতো স্টিফেনসন হাউসের গেট অতিক্রম করল। ঘড়িতে 6:15। ওরা ঠিক আগের দিনের জায়গাটাতে গিয়েই ঘাঁটি কাটল। কিছুক্ষণের মধ্যেই জলপাই রঙের উর্দি পরা সিআরপিএফ এর জওয়ানরা একজন একজন করে ঝোপে ঝাড়ে নিজেদের পজিশন নিয়ে নিল। মেঘনারা অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা যেন শেষই হচ্ছে না। ঘড়িতে তখন 1:45। হঠাৎই ছায়ামূর্তিকে দেখা গেল। ধীরে ধীরে কবরটার কাছে এসে গ্রেভস্টোনটার ওপর বসল। মেঘনা আর সোমনাথ সন্তর্পণে ছায়ামূর্তিটার পেছনে গিয়ে দাঁড়ালো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চকিতে আক্রমণে উদ্যত হলো সোমনাথ, কিন্তু ততক্ষণে 3 জন জওয়ান ঘিরে ফেলেছে। ততক্ষণে লালবাজারের 2 জন অফিসার আর ইন্টারপোলের একজন সদস্য ওদের পাশে এসে দাঁড়িয়েছে। ইন্টারপোলের অফিসার বললেন, এ হচ্ছে কুখ্যাত স্মাগলার ডেভিড, পোল্যান্ডের সিটিজেন। ওদের 10 জনের টিম সুড়ঙ্গটার মধ্যে খুব সন্তর্পণে ঢুকতে লাগলো।
প্রত্যেকেই সশস্ত্র, একমাত্র মেঘনা ছাড়া। ভেতরটা ঘন অন্ধকার। অনেকগুলো সিঁড়ি নামার পর একটা লম্বা টানেল। কিছু দূর এগোনোর পর একটা জায়গায় টানেলটা দুভাগে ভাগ হয়ে গেছে। ওরা ডান দিকে রাস্তাটা ধরল। একটু পরেই রাস্তাটা শেষ। ওপরে একটা ফাঁকা গোল জায়গা। মেঘনা প্রথম মুখ খুঁটল। এটা সেই কুয়োটা। মেঝেতে একটা ঢাউস প্যাকেট পড়ে। মেঘনা প্যাকেটটা তুলে অফিসারদের হাতে দিয়ে বলল, এটা কোনো মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। ওরা আবার পেছনে ঘুরল। যেখানে টানেলটা দুভাগ হয়েছিল সেখানে গিয়ে অন্য রাস্তাটা ধরল। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওরা মানুষের গলার আওয়াজ পেল। সঙ্গে যে জওয়ানরা ছিল তারা সতর্কভাবে আগে আগে এগোতে লাগলো। একটু এগোতেই দেখল টানেলটা অনেকটা চওড়া হয়ে গেছে। সেখানে 5-6 জন স্মাগলার। অতর্কিত এবং অপ্রত্যাশিত আক্রমণে ওরা প্রতিরোধ করার সময়টুকুও পেল না। জওয়ানদের তৎপরতায় মেঘনা মুগ্ধ হয়ে গেল। মনে মনে একটা স্যালুটও জানালো। ওদেরকে জওয়ানদের জিম্মায় রেখে ওরা মোট 4 জন টানেলের মুখে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। যেখানে ওরা বেরোলো একটা ভাঙাচোরা মস্ত বাড়ি। মেঘনা বলল, আমি ঠিক এটাই অনুমান করেছিলাম। 1868-1869 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ডায়মন্ড হারবারেই একটি দুর্গ নির্মাণ করে, যা ডায়মন্ড হারবার চিংড়িখালি কেল্লা নামে পরিচিত। এই দুর্গেই ইট পাথরের বাংকারে একটি কামান বসানো হয়েছিল, নদীর দিকে নিশানা করে, যার মুখ্য উদ্দেশ্য ছিল জলদস্যুদের হাত থেকে নিম্ন গাঙ্গেয় বাংলাকে বাঁচানো। আর সেই দুর্গকেই স্মাগলাররা ব্যবহার করছিল বাজে কাজে। এখান থেকেই সম্ভবত জলপথে বিভিন্ন জায়গায় পাচার হতো মাদকদ্রব্য। স্টিফেনসন হাউসের নানা গুপ্ত স্থান থেকে প্রায় 8 কেজি গাঁজা, 10 কেজি হেরোইন, ব্রাউন সুগার, কোকেন ও আরও নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার হলো। অবশ্য পরিমাণগুলো পরে খবরের কাগজের রিপোর্টিং থেকে মেঘনা জেনেছিল। লালবাজার থেকে মেঘনা সাহসিকতার জন্য একটা মেডেল আর শংসাপত্র দিয়েছে, আর ফলাও করে খবরের কাগজে ছাপাও হয়েছে। সোমনাথের পোস্টিংটা লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টে হয়েছে। ডিসি নিজে তদবির করে করিয়েছেন। মেঘনার কদর কলেজে আরও বেড়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও মেঘনা মুখটা বাংলার 5-এর মতন করে রেখেছে। কারণ বাবা বলেছেন, তুমি যা শুরু করেছো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলতে হবে। হ্যালো, ধ্রুবজ্যোতি সেন হিয়ার। হ্যাঁ, এসব নিয়েই এই গ্রামে বেশ কিছু বিধিনিষেধ আছে। আমার মনে হয় সতীনাথ সান্যালের বিপদের সাথে এই গ্রামের নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। রহস্য আছে নাকি ঠকবাজি সেটা অনুসন্ধান করতেই এখানে এসেছি মিস্টার তমাল। আর হ্যাঁ, আমার নাম ধ্রুবজ্যোতি সেন, মিস্টার গোয়েন্দা নয়। আশা করি মনে থাকবে। বেশ, ঠিক আছে, আমি কেসটা নিলাম। তবে একটাই অনুরোধ, আমার কাছে কোনো বাধা দেওয়া যাবে না। আমি এই বাড়ির যে কোনো জায়গায় যেতে পারবো আর সবাইকে নানা প্রশ্ন করব। সেসবের উত্তর সবাইকে দিতে হবে। বলুন, আপনি রাজি? চিন্তা নেই, যদি কোনো মানুষের পেছনে থেকে থাকে তাহলে তাকে পাতাল থেকে হলেও আমি খুঁজে বার করব। এই কেসটা বড্ড ভাবাচ্ছে রে। আমার মনে হয় আমি কোনো একটা জিনিস মিস করছি, যার কারণে কিছুতেই সূত্রগুলো এক জায়গায় মিলছে না।
এভাবে তো বলতে পারবো না। আন্দাজের উপর ভিত্তি করে তো কাউকে দোষারোপ করা যায় না। তবে কালকে আমার হাতে একটা মোক্ষম প্রমাণ আসবে, তাই একটু অপেক্ষা করুন। সব বলবো। আমি খুঁজে বার করেছি এই বাড়ির এত রহস্যের পেছনে কার হাত আছে, কে এই বাড়ির মন্দিরের পুরনো অভিশাপের বিষয়টা কাজে লাগিয়ে সবাইকে বোকা বানাচ্ছিল। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আর এক্ষেত্রে তো আরোই, কারণ এই খুনটা কি সত্যিই কোনো ড্রাকুলা করেছে? যদি করেছে তাহলে কে সেই ড্রাকুলার? আর যদি নয় তাহলে কে, কেন? রহস্যের জট যত পোক্ত হবে আব্দুল, জানবি অগ্নিদেব সান্যালের মাথা তত খুলবে।